সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই গুড ইভিনিং। আজকে আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের পেজ নম্বর 65-এর যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো সলভ করে দেখাবো। শুধুমাত্র সলভই নয়, তার সাথে অল্প আধটু তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমরা বুঝে বিষয়টি নিজে থেকে করতে পারো এবং তোমরা জিনিসটার সম্বন্ধে একটা আইডিয়া যেন আসে, যাতে তোমরা ফাইনাল পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সারগুলো করে আসতে পারো। তো তোমাদেরকে বলবো যে তোমরা পর্ষদ টেস্ট পেপারে 65 পেজটা খুলে নাও। তো প্রথমেই যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে আর্টিকেল, না এটা আর্টিকেল না, এটা হচ্ছে তোমাদের টেন্স। তো প্রথমে টেন্সে আমরা আসবো। তোমরা জানো প্রত্যেকেই যে 3 নম্বর এখানে তোমাদের থাকে। এবার দেখো, এখানে প্রথমে বলা হয়েছে যে জুপিটার ওয়াজ ডিপলি ড্যাশড বাই দ্য মাদার্স সরো অ্যান্ড দ্য পিপলস প্রেয়ার। এবার দেখো, আমি প্রথমে বলেছিলাম যে আমাদেরকে একটা টেন্সটা বুঝতে হবে যে এই যে প্যারাটা দিয়েছে সেটা কোন টেন্সে আছে। তো বোঝার আগেই আমরা একটা জিনিস কিন্তু এখানে পেয়ে গেছি। বলা হচ্ছে জুপিটার ওয়াজ, এই যে ওয়াজ দিয়েছে তার মানে এটা কি টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এবার তুমি যদি এই তিনটের মধ্যে তুমি যদি ভালোভাবে দেখতে পাও, একটা আছে মুভিং, একটা আছে মুভ, একটা আছে মুভড। তো মুভিং তো হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স, মুভডাও প্রেজেন্ট টেন্স, রইলো বাকি মুভড। ইডি যোগ আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে মুভড। এছাড়া তুমি আরেকটা ক্লু দেখতে পারো, এখানে বাই লেখা আছে, এবং বাই আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগে, এবং তার আগে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। তাই এক্ষেত্রে মুভটা একেবারেই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে হি হি ড্যাশ ফর আ হুইল অ্যান্ড সেড। আচ্ছা, হি ড্যাশ। তো এবার দেখো এখানে তিনটে আছে, একটা থিংস, একটা আছে থট, একটা আছে হ্যাজ থট। এবার যেহেতু সেন্টেন্সটা মানে এই যে প্যারাটা আমরা দেখতে পেলাম যে এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, তো সুতরাং প্রথমে আছে থিংস, তো এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হবেই না। দ্বিতীয়টা আছে দেখো থট, থিঙ্কের পাস্ট ফর্ম থট, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। আর তৃতীয় যেটা রয়েছে সেটাও রয়েছে হ্যাজ থট, হ্যাজ থট তো হবে না, কারণ হ্যাজটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের। সুতরাং আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে থট। এরপর বলা হচ্ছে দ্য প্রিন্সেস মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট ড্যাশ ফুড ইন হিজ কিংডম। এই গল্পটা তোমরা একবার পড়েছো আমার যতটুকু মনে হয়, তোমাদের আগের কোনো একটা ক্লাসে ছিল, 7/8 হবে হয়তো। তো দ্য প্রিন্সেস মে রিটার্ন টু আর্থ, ঠিক আছে, রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট ড্যাশ। এবার যেহেতু আমরা জানি যে এটা আমাদের পাস্ট টেন্সে আছে, সুতরাং এবার আমরা পাস্ট টেন্সেই করব। তো টেস্টেড, টেস্টিং, বিন টেস্টেড। তো এবার এখানে তিনটের মধ্যে কোনটা হবে? টেস্টিং, তো দেখো এখানে প্রথমেরটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে টেস্টেড, কারণ এটা হচ্ছে পাস্ট ফর্ম। টেস্টিং তো হবেই না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর বিন টেস্টেড হয় না, বিন টেস্টিং হয় কিন্তু বিন টেস্টেড হয় না, সুতরাং এটাও হবে না। তাহলে আমাদের রয়েছে টেস্টেড। তাহলে এই জায়গাটা মনে রাখবে যে বিনের পর কিন্তু থার্ড ফর্মটা তোমাদের ভার্বের সাথে আইএনজি বসে, থার্ড ফর্মটা হয় না, সুতরাং এটা হবে না। বোঝা গেল তাহলে এই জায়গাটা? আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। তোমাদের 60 পেজ এবং 65 এবং 72 এই দুটি পেজই কিন্তু বোঝাবো আজকে। তো 1 নম্বর আছে রাজা জন বীরপুত্রচারী ড্যাশ ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্স colonel is among 18 astronauts who have been selected dash NASA for its manned mission dash the moon in 2024. তো প্রথম এটা দেখো আছে ড্যাশ ইন্ডিয়ান আমেরিকান ইউএসএ এয়ারফোর্স কলোনেল। তো এখানে যদি তুমি ভালোভাবে বুঝতে চাও তাহলে একটা জিনিস দেখো, ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্স কলোনেল, তাহলে তাকে কলোনেলকে নির্দিষ্ট করে, মানে এই যে লোকটা রয়েছে, এই যে মানুষটা রয়েছে, তাকে তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তখন আমরা একটাই কিন্তু জানি যে কি ব্যবহার করতে হয়, দা। তাহলে অ্যান্সারটা কি হবে? রাজা জন বীরপুত্রচারী দ্য ইন্ডিয়ান আমেরিকান, ঠিক আছে, ভারতীয় আমেরিকান ইউএসএ এয়ারফোর্স কলোনেল। তাহলে এখানে নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে ইন্ডিয়ান, তাই ইন্ডিয়ান আমেরিকান, তাই এখানে দাটা ইউজ হয়েছে। আচ্ছা, তারপরেরটা দেখো হু হ্যাভ বিন সিলেক্টেড ড্যাশ নাসা, ঠিক আছে। তো কি আছে? হু হ্যাভ বিন সিলেক্টেড ড্যাশ নাসা। তা দেখো একটা জিনিস, এখানে সিলেক্টেড আছে, তাই তো। সিলেক্টেড তো আমাদের কি হয়? থার্ড ফর্ম হয়। তাহলে হু হ্যাভ বিন সিলেক্টেড, তাহলে থার্ড ফর্মের পর আমরা নিশ্চয়ই বাই লাগাবো, তাই তো। বাই, কারণ বাইয়ের আগে আমরা জানি থার্ড ফর্ম বসে। তাহলে হু হ্যাভ বিন সিলেক্টেড বাই নাসা, নাসার দ্বারা যে সিলেক্টেড হয়েছে, তাই তো, নাসার দ্বারা, তাহলে ওই জন্য হচ্ছে এটা বাই নাসা। এবার হচ্ছে ফর ইটস ম্যান মিশন ড্যাশ দ্য মুন ইন 2024। তাহলে এটা কি হবে? ইটস ম্যান মিশন টু দ্য মুন,
কোথায়? চাঁদে। এই যে চাঁদ এ, চাঁদ এ, এই যে এটা আসছে, এ আর তে, এই দুটো জিনিস যদি আসে বাংলাতে, তখন তুমি জানবে যে আমাকে টু বসাতে হবে। তো এখানে চাঁদে, তাহলে ম্যান মিশন টু দ্য মুন, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের টু অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে এইগুলো তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমেটা দিয়েছে ভয়েস চেঞ্জ, বলা হচ্ছে অসীম নোস দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এটা আমরা কি হবে না, দেখো এটা আমরা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে নেবো, পুরোটাই অবজেক্ট আছে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা পুরোটাই সাবজেক্ট, সরি অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করে নেবো। তাহলে লিখবো যে দ্য সলিউশন পুরোটাই কিন্তু লিখতে হবে, দিস টু দিস প্রবলেম, দ্য সলিউশন টু দিস প্রবলেম। দেখো ছিল কি অসীম নোজ ছিল কিন্তু, মানে আমাদের প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এটাকে আমাদেরকে কিন্তু প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তাহলে ইজ নান, নো নিউ নান, থার্ড ফর্ম নান হয়, তাহলে নান বাই অসীম, ঠিক আছে, বাই অসীম হয়ে গেল। এখানে কিন্তু ইজ হবে কারণ যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, একেবারে কিন্তু সহজ জেনারেশন চেঞ্জ। তো দেখো এখানে যেহেতু প্লিজ আছে, তার মানে কি রিকোয়েস্ট করছে, তাহলে এটা আমরা লিখবো যে রিতা, এটা অপারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, রিতা রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করছে? আয়েশাকে, তাহলে আয়েশা, ঠিক আছে, তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা। এবার যখন অপারেটিভ সেন্টেন্স বসবে, মানে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু লিঙ্কার হিসাবে কি বসে? শুধু টু। তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ কাকে? তাকে, তাহলে হার আ গ্লাস অফ ওয়াটার হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা যাচ্ছে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর, হোয়াট আ শকিং সাইট, এটাকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, তাই তো, হোয়াট আ শকিং সাইট। এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরের চিহ্ন, দেখতে পাচ্ছ এক্সক্লেমেটরের চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমাদেরকে অ্যাসার্টিভ মানে বর্ণনা সূচকে করতে হবে। তাহলে এটাকে করার জন্য আমরা কি করব? দেখো এটা কি করব না, ইট ওয়াজ আ, আমরা লিখে দেবো যে ইট ওয়াজ আ ভ্যারি শকিং সাইট, এটা খুব শকিং সাইট ছিল, তাহলে ইট ওয়াজ আ ভ্যারি, এটা লাগিয়ে দিলে হয়ে যাবে, এটা লাগিয়ে দিলেই আগে হয়ে যাবে, ইট ওয়াজ আ ভ্যারি শকিং সাইট, ব্যাস, আর কিছু কিন্তু করতে হবে না, ইট ওয়াজ আ ভ্যারি শকিং সাইট হয়ে গেল অ্যান্সারটা, এটা SIGST, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব দেখো প্রথমেরটা আছে দ্য ম্যান হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ ইলনেস কুইকলি, তাহলে রিকভার্ড, তো রিকভার্ডের ফ্রেজাল ভার্ব আমাদেরকে জানতে হবে। তো এখানে তিনটি যে দিয়েছে, এই তিনটির যে চারটি দিয়েছে তার মধ্যে একটা তো হবেই। তো দেখো রিকভার্ড মানে আবার পুনরায় কিন্তু ফিরে পাওয়া, তো এক্ষেত্রে আমাদের পুনরায় ফিরে পাওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কাম রাউন্ড, পুনরায় আসা। এবার যেহেতু এখানে রিকভার্ড আছে, তাহলে এটা আমাদের কাম রাউন্ড না হয়ে হয়ে যাবে কেম রাউন্ড, ঠিক আছে, কি হবে? কেম রাউন্ড। আচ্ছা, 2 নম্বরটা আছে টোলারেট, নেভার টোলারেট ক্রুটলি, তো টোলারেট আছে, টোলারেট আমরা প্রত্যেকে জানি পুট আপ উইথ, ঠিক আছে, এটা উত্তর হবে পুট আপ উইথ। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে দ্য টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ারেলিং সিন্স মর্নিং, ঠিক আছে, কোয়ারেলিং মানে হচ্ছে তোমার ঝগড়া করা। তো কোয়ারেলিং এর ক্ষেত্রে আমরা জানি যে কোয়ারেলিং এর ফেজাল ভাব হয় ফলিং, ফলিং আউট হয়, মানে ফল আউট হয়, এটা তোমার তুমি যদি আইএনজি, যেহেতু কোয়ারেলের সাথে আইএনজি যোগ আছে, তাই তোমাকে মেন ভাবটার সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে, ফলিং আউট, এটা হবে ফলিং আউট। এটা হয়ে গেল 65 পেজ। এবার আমরা করব 72 পেজটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো আমরা গ্রামারের প্রথমেই আবার চলে আসবো টেন্সে। কি বলা হচ্ছে? ইট ওয়াজ ড্যাশ টু সি মাই আঙ্কেল অন মাই রিটার্ন ফ্রম স্কুল, হি ড্যাশ আফটার অ্যালং টাইম। তারপর আছে মাই জয় ড্যাশ নো বাউন্ড। তাহলে আমরা প্রত্যেকে শিখেছিলাম যে এগুলো করার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে, তারপর আমরা অ্যান্সারগুলো করব। তো প্রথমে আই ওয়াজ, এখানে বলি দেওয়া হয়েছে ওয়াজ, তার মানে আমরা বুঝতে পারছি যেটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে এবার দেখবো যে তিনটের মধ্যে কোনটা পাস্ট টেন্স, এক্সাইটেড, এক্সাইটমেন্ট। তো আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি যে এক্সাইটেড হচ্ছে এখানে কিন্তু পাস্ট টেন্স, কারণ ইডি যোগ আছে। তাহলে প্রথমেরটা এক্সাইটেড অ্যান্সার হয়ে যাবে, টু সি মাই আঙ্কেল অন মাই রিটার্ন ফ্রম স্কুল। তারপর আছে হি ড্যাশ আফটার অ্যালং টাইম, ঠিক আছে। এবার দেখো আমরা জানি যে আমাদের পাস্ট টেন্স আছে, এবার আমরা পাস্ট টেন্স খুঁজবো। প্রথমে আছে হ্যাভ কাম, তারপর আছে শুধু কেম, তারপর আছে হ্যাড কাম। তো হ্যাভ কাম তো আমাদের হবে না, কারণ যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সের গল্প।
এবার এখন দুটো পড়ে রইলো, একটা হচ্ছে কেম, একটা হচ্ছে হ্যাড কাম, কিন্তু দুটোই কিন্তু পাস্ট, কেমটাও পাস্ট আর হ্যাডটাও পাস্ট। এবার দুটোর মধ্যে তাহলে কোনটা বসবে সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো হি এর পর মনে রাখবে, দেখো কি হয়, হি হ্যাজ হয়, তাই তো। এবার হি হ্যাজ হয়, হি হ্যাভ তো হয় না, তো কিছু কিছু ক্ষেত্রে হয়, তো হি হ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ, তো হ্যাজটা তো আমাদের প্রেজেন্ট টেন্স, এটা তো আমাদের করা যাবে না। তাহলে আমাদেরকে শুধু কেম বা হি কাম আমরা লিখতে পারি না, মানে শুধু কেমটা এক্ষেত্রে হবে না। হ্যাড কেন বলছি, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। দেখো এখানে ভালোভাবে যদি পড়ো তাহলে বুঝতে পারবে, আফটার অ্যা লং টাইম, আফটার আ লং টাইম, একটা দীর্ঘ সময় পর, তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার পারফেক্ট টেন্সে, মানে পাস্ট পারফেক্টে আসছে। সেই জন্য আমরা এখানে হ্যাড কামটা লাগিয়েছি। যদি এখানে আফটার আ লং টাইম এই কথাটা না বলতো তাহলে আমাদের কিন্তু এখানে কেম অ্যান্সারটা হয়ে যেত। যেহেতু বলেছে তাই আমাদেরকে হ্যাড কাম লাগাতে হবে। ঢুকলো মাথায়? ঠিক আছে, মানে কাম কেম কাম, হ্যাডের পর থার্ড ফর্ম। আচ্ছা, মাই জয় ড্যাশ নো বাউন্ড, মাই জয় ড্যাশ নো বাউন্ড, তো যেহেতু আমাদের পাস্ট টেন্স আছে, তো এবার আমরা তিনটের মধ্যে প্রথমে এলিমিনেট করব। তো দেখো নোজটা কিন্তু প্রথমেই বাদ যাবে, কারণ এটা আমাদের প্রেজেন্ট টেন্স। আচ্ছা, রইলো হ্যাড নোন আর একটা রয়েছে নিউ। এবারে হ্যাড নোনটা এখানে বসবে কি না, বসবে না, কারণ এখানে আমাদের কোনো টাইম মেনশন করেনি যে একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বা একটা এত সময় ধরে চলছিল, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমার হ্যাডটা লাগবে, কিন্তু এক্ষেত্রে কিছু বলেইনি আর, তো সেই জন্য আমরা কিন্তু এখানে নিউ লাগাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এখানে নিউ লাগাবো। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে বলা হচ্ছে ড্যাশ ওয়ার্ল্ড ইজ এগেন ড্যাশ দ্য থ্রেট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে ড্যাশ ওয়ার্ল্ড, আমরা এখানে জানি যে পৃথিবী আমাদের, যেটা আমাদের একটা বোঝায়, আমরা ক্লাস 4-5 থেকে শিখে এসেছি যে পৃথিবী সূর্য চাঁদ যেটা একটা আছে, তার আগে আমরা কি বসাই, তার আগে আমরা দা বসাই। তাহলে দা is again dash the threat of the third world war, dash the threat। তাহলে এটা আমরা এক্ষেত্রে কি বসাতে পারি, একটু যদি ভাবো তাহলে কিন্তু বুঝতে পারবে। দ্য ওয়ার্ল্ড ইজ এগেন ড্যাশ দ্য থ্রেট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বযুদ্ধের নিচে। দ্য ওয়ার্ল্ড ইজ এগেন আন্ডার দ্য থ্রেট, ঠিক আছে, আন্ডার দ্য থ্রেট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ের ভিতর আমাদের পৃথিবী আবারও। তাহলে এক্ষেত্রে সঠিক যেটা হবে সেটা হবে কিন্তু আন্ডার। ঠিক আছে, অফ করে দেবে না, অফ করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, দ্য কনফ্লিক্ট ড্যাশ রাশিয়া অ্যান্ড ইউক্রেন হ্যাজ বিন রাইজড অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। তো দেখো এখানে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যেহেতু বলা হচ্ছে, দুটো জিনিসের মধ্যে বোঝালে তার আগে আমরা কি ইউজ করি, তার আগে আমরা বিটুইন ইউজ করি, তাহলে এক্ষেত্রে হচ্ছে বিটুইন হবে সঠিক। আচ্ছা, বিয়ের ওয়ান, প্লাস্টিক হ্যাজ নো ডে সেট দ্য টিচার্স টু দ্য স্টুডেন্টস। তাহলে কোনো যখন একটা ঠিক কথা বলা হয় তখন যেমনটা আছে তেমনটা কিন্তু নেমে যায়। তাহলে এটা কি হবে, এটা হবে দ্য টিচার, এই যে সেট টু দা কিন্তু সেট টুই আমরা রেখে দেবো, কারণ চিরন্তন সত্য। তাহলে দা আমরা লিখবো যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কাদেরকে বলছে, স্টুডেন্টসদের বলছে। তাহলে সেড টু দ্য স্টুডেন্টস কি বলছে, এবার আমরা লিঙ্কার হিসাবে কি লাগাবো, দ্যাট লাগাবো। তাহলে দ্যাট, বাকিটা পুরো সেম। ঠিক আছে, কি লিখবো, যে প্লাস্টিক হ্যাজ নো ডেথ, এখানে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না যেহেতু এটা চিরন্তন সত্য। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর, হু টট ইউ ইংলিশ, চেঞ্জ দ্য ভয়েস। দেখো হু টট ইউ ইংলিশ, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, সেন্টেন্সটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা এবারে তুমি কিভাবে করবে। তো দেখো প্রথমে তুমি যদি এটা করতে যাও, তোমাকে এটা প্রথমে একটা একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কোন টেন্সে আছে। এটা তো আমাদের টট আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স আছে। তো বাংলায় হচ্ছে হু টট ইউ ইংলিশ, মানে তোমাকে কে ইংলিশ পড়ায়। তাহলে এটাকে যদি তুমি বাংলায় করো তাহলে কি হবে, তোমাকে কার দ্বারা ইংলিশ পড়ানো হয়, তাই তো, তোমাকে কার দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো আহ, এটা হবে তোমার হুটা কি করে দিলাম, বাই হুম করলে বেশি হতো, এটা তোমরা এক কাজ করো, নাহলে হুমই রাখো, হুমটা হবে হুম ওয়ার ইউ, হোম ওয়ার ইউ, টটের থার্ড ফর্ম তো টটই হয়, তাহলে টট ইংলিশ বাই, এটাও করতে পারো। তুমি যদি বলো যে আমি করব বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, তাও হবে, তুমি বাইটাকে আগেও লাগাতে পারো। ঠিক আছে, আগেও লাগালে হবে, পরে লাগালেও হবে। তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, এটাও তুমি কিন্তু করতে পারো।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স। এটাকে কমপ্লেক্সে করতে বলেছে। কমপ্লেক্স বলতে আমরা বুঝি যে জটিল। তাহলে এবার দেখো বলেছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, সেখানে একটা অপ্রাকৃতিক শব্দ, এই অপ্রাকৃতিক নিস্তব্ধতা, সরি শব্দ না, নিস্তব্ধতা। তাহলে এটাকে এবার আমরা কমপ্লেক্সে কি করে করবো, কিভাবে করবো, যে সেখানে একটা নিস্তব্ধতা রয়েছে যেটা আনন্যাচুরাল। তাহলে এটা কি করবো না, দেয়ার ওয়াজ আ সাইলেন্স দ্যাট ওয়াজ আনন্যাচুরাল, বাস হয়ে গেল। তাহলে দেয়ার, এটা আমরা লিখবো যে দেয়ার ওয়াজ সাইলেন্স, সাইলেন্স, হ্যাঁ, দ্যাট ওয়াজ আনন্যাচারাল। ঠিক আছে, আনন্যাচারাল আর লিখছি না এটা, ঠিক আছে, দেয়ার ওয়াজ দ্যাট ওয়াজ আনন্যাচারাল হয়ে গেল, যেটি হচ্ছে অপ্রাকৃতিক। আচ্ছা, এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব। প্রথমেরটা আছে হি নেভার ডেসপাইসেস অ্যানিবডি। ডেসপাইসেস কিন্তু আমি আগেও বলে দিয়েছি একবার, ঠিক আছে। তো ডেসপাইসের যে ডেসপাইসেস যে তোমার ফ্রেজাল ভার্বটা হবে সেটা কোনটা হবে, বক্স থেকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো ডেসপাইসের মনে রাখবে যেটা হয় সেটা হচ্ছে লুক ডাউন আপন। তো এখানে যেহেতু ডেসপাইসেস আছে তোমরা কিন্তু এটা লুক করবে না, করবে লুকস, লুকস ডাউন আপন। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব। তাহলে দেখো সার্চ আছে, সার্চ মানে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে লুক ফর, কিন্তু যেহেতু এখানে ইন সার্চ আছে, ইন থাকলে কিন্তু আইএনজি যোগ হয়। তাহলে এবার এটা লুক ফর না লিখে তোমরা কি করবে, লিখবে লুকিং ফর, লুকিং ফর, যেহেতু আইএনজি যোগ আছে। আচ্ছা, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্ট। তাহলে ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউট করে দেওয়া, দিয়ে দেওয়া সবাইকে। তাহলে এবার বিতরণ করে দেওয়া, তাই তো। তাহলে এবার ডিস্ট্রিবিউটের মধ্যে কোনটা হবে, এখানে কিন্তু দুটো বেঁচে আছে, এক হচ্ছে গিভ অ্যাওয়ে, দুই হচ্ছে টার্ন ডাউন। তো তুমি যদি একটু সঠিকভাবে ভাবো তাহলে কিন্তু এটা তুমি বুঝতে পারবে কি হবে, গিভ অ্যাওয়ে, দূরে দেওয়া, গিভ অ্যাওয়ে তার মানে ডিস্ট্রিবিউটেড। এবার যেহেতু এখানে ইডি যোগ আছে তাহলে এটা কিন্তু গিভ হবে না, কি হয়ে যাবে, এটা হয়ে যাবে গেভ, গেভ অ্যাওয়ে, ঠিক আছে, এটা হয়ে যাবে গেভ অ্যাওয়ে, পাস্ট টেন্সে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 65 এবং 72 এই দুটি পেজের গ্রামারগুলি সলভ। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে গ্রামারগুলি রয়েছে পেজের প্রতিটা গ্রামার সলভ করে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি এখানে যে গ্রামারগুলি বোঝালাম তার মধ্যে কোনো অংশে কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা ডাউট হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।